ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া সেই দুই হিজবুল্লাহর কমান্ডার নিহত। ইউক্রেন রাশিয়ার 50,000 সেনা নিহত বলছে বিবিসি। ভারী বর্ষণে ডুবল ওমান, 19 জনের মৃত্যু। সবশেষে জানবেন, ইসরায়েলের তো গেল $1 বিলিয়নেরও বেশি। মধ্যপ্রাচ্যের হামলা ঠেকাতে কত ডলার গেল যুক্তরাষ্ট্রের? ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র। ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের উপর ইরানের পাল্টা আক্রমণ। সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি। এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরও দুই বৈশ্বিক পরাশক্তি, রাশিয়া এবং চীন। ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনের বড় প্রমাণ হলো ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করা হয়েছে রাশিয়ার গ্লোনাস সিস্টেম। এছাড়া জানা গিয়েছিল রাশিয়ার সাথে মনুষ্যবিহীন বিমান তৈরি বা ড্রোন তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এই ধরনের কিছু ইউএভি বা ড্রোন ব্যবহার হয়েছে ইসরায়েলের হামলার সময়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গেল মার্চ মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করেছিল ইরানের একটি প্রতিনিধি দল। তখন অস্ত্র তৈরির কারখানা থেকে দরকারি সরঞ্জাম কেনাই ছিল গুরুত্বপূর্ণ এই সফরের উদ্দেশ্য। সফরের শেষ দিন রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের অস্ত্র কারখানায় যান ইরানের প্রতিনিধি দল। এইসব অস্ত্রের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল তেহরান। এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম। ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রাশিয়া। রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধবিমান শনাক্ত এবং তা ধ্বংস করার উপযোগী রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও রাশিয়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাশিয়ার সবচেয়ে উন্নত Su-35 যুদ্ধবিমান ইরানকে দেওয়া হয়েছে কিনা তার এখনও কোনো প্রমাণ নেই বলে প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমটি। তবে বিশেষজ্ঞরা বলছেন, মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে বা কতগুলো ইরানে বসানো হয়েছে তা জানা যায়নি। তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ হিসাবে তৈরি করতে পারে। এই অস্ত্র চুক্তি দুই দেশের জন্যই এখন সুফল বয়ে আনছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়া এখন তাদের গোপন চুক্তিকে উন্নত যুদ্ধবিমানের সরবরাহের পর্যায়ে উন্নতি করেছে। এছাড়া গোয়েন্দা সক্ষমতায় কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া সেই দুই হিজবুল্লাহ কমান্ডার নিহত। ইরানের সরাসরি হামলার পর পাল্টা ব্যবস্থা নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। দেশটি এখন সরাসরি ইরানে হামলা চালায়নি, তবে ইরানকে কাবু করতে ভিন্ন পথে হাঁটছে তেল আবিব। হঠাৎ করেই লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর উপর হামলা জোরদার করেছে তারা। গত মঙ্গলবার লেবাননে হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে, যাদের মধ্যে রয়েছেন ইসমাইল ইউসুফ বাজ নামের এক শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার। ইসরায়েলের দাবি, যিনি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চালানো রকেট ও এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করতেন। হিজবুল্লাহ ইউসুফ বাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করেনি। একই দিন আরও একটি পৃথক হামলায় লেবাননের জেহাবিয়া শহরে হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যা করা হয়, যার মধ্যে ছিলেন মোহাম্মদ শাহইরি রাদওয়ান, যিনি পশ্চিম জেলা রকেট ইউনিটের কমান্ডার ছিলেন। এই কমান্ডার খুব দক্ষ এবং চতুর ছিলেন। ইউক্রেন রাশিয়ার 50,000 সেনা নিহত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দাবি করেছে, তারা নিশ্চিত হতে পেরেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 50,000 সেনা নিহত হয়েছে। বিবিসি নিশ্চিত করেছে, গত 2 বছরে রুশ সেনা নিহত হওয়ার সংখ্যা 50,000-এ ছাড়িয়েছে। সংবাদ মাধ্যমটির দাবি, যুদ্ধের প্রথম 12 মাসে যে সংখ্যক সেনা নিহত হয়েছে, পরবর্তী 12 মাসে তার চেয়ে 25% কম সেনা পরবর্তী 12 মাসে তার চেয়ে 25% সেনা বেশি নিহত হয়েছে। যুদ্ধের দ্বিতীয় বছরে 27,300-র বেশি রুশ সেনা নিহত হয়েছে। যদিও এই বছরে নতুন অনেক জায়গা রাশিয়া দখল করেছে। বিবিসি রাশিয়া, স্বাধীন গণমাধ্যম গ্রুপ মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবীদের একটি দল 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই মৃত্যুর সংখ্যা গণনা করে আসছে। সমাধিস্থলে নতুন গড়গুলো নিহত সেনাদের নাম পরিচয় পেতে সহায়তা করা হয়েছে। এছাড়াও সরকারি প্রতিবেদন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তথ্য সংগ্রহ করার দাবি করেছে বিবিসি। তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই সেনা হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি। ভারী বর্ষণে ডুবল ওমান, 19 জনের মৃত্যু। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ওমানের বিভিন্ন এলাকা। এতে দেশটিতে কমপক্ষে 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ওমান জানিয়েছে,
তৃতীয় দিনের মতো এই বৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বুধবারও দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। ফলে ওমানের বৃষ্টি কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অনেক নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় যানজটও দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি কমাতে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। অনেক এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রেকর্ড ভেঙে এত গরমে কেন ভোট? নেপথ্যে কোন রাজনীতিক? ভারতে আগামী 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত মোট 7টি ধাপে অনুষ্ঠিত হবে 18তম সংসদীয় নির্বাচন। দেশটিতে সবচেয়ে তীব্র গরম মাসগুলোতেই অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন উৎসব। অথচ এর আগে মাঝে 2-1টি ছাড়া গত শতাব্দী পর্যন্ত ভারতের সাধারণ নির্বাচন কিন্তু শরৎ বা শীতের মনোরম আবহাওয়াতেই হয়ে এসেছে। কিন্তু 2 দশকের ওপর হলো চরম গ্রীষ্মে ভারতের লোকসভা ভোট হচ্ছে, যার ফলে 2004 থেকে শুরু করে এই নিয়ে টানা 5বার এই অসহ্য গরমে ভারতীয়দের ভোটের লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। আর এই যে এত গরমে ভোট হচ্ছে তার জন্য বোধহয় দায়ী করা চলে দেশের একজন সুপরিচিত রাজনীতিবিদকে। না, তিনি বিজেপি বা কংগ্রেসের জাতীয় স্তরের কোনো দলেরই নয়, বরং দেশের একটি আঞ্চলিক দলের নেতা। আসলে তখন যেটা হয়েছিল 2004 সালেও ভারতের নির্বাচন অক্টোবর মাসে হওয়ার কথা ছিল, কিন্তু তখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে অনুরোধ করেন লোকসভা নির্বাচনটা বরং কয়েক মাস এগিয়ে আনুন। তেলেগু দেশম তখন ছিল বিজেপি জোটের খুব গুরুত্বপূর্ণ শরিক। তাদের অনুরোধ ফেলা প্রধানমন্ত্রীর পক্ষেও বেশ কঠিন ছিল। রাজদীপ সারদেশাইয়ের কথায় চন্দ্রবাবু নাইডু চেয়েছিলেন তার রাজ্যের বিধানসভা ভোট ও দেশের লোকসভা ভোট একসঙ্গে করাতে, যাতে বাজপেয়ীজির উজ্জ্বল ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তিনি রাজ্যেও জিতে যেতে পারেন। বাজপেয়ী ও তার প্রবল আস্থাভাজন প্রমোদ মহাজন সেই অনুরোধ রক্ষা করে লোকসভা ভোট পাক্কা 6 মাস এগিয়ে আনলেন। আর নির্বাচন হলো এপ্রিল-মে মাসে। সেই নির্বাচনে বিজেপি ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেইন ভর করে তুমুল প্রচার চালিয়েছিল। আর অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত জনপ্রিয়তাকে ব্যবহার করতে চেয়েছিল তেলেগু দেশমও। ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের উপর যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে। ইসলামিক জিহাদ আন্দোলনের উপপ্রধান মোহাম্মদ আল হিন্দি লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে এই কথা বলেন। তিনি বলেন, ইরানের মোকাবেলায় ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে। আল হিন্দি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা দখলদার শক্তির জন্য প্রাথমিক সতর্কবার্তা। ইরানের কর্মকর্তারাও এই ধরনের কথা বলেছেন। তারা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে ইসরায়েলের বিরুদ্ধে যে শাস্তিমূলক হামলা চালানো হয়েছে তার মধ্য দিয়ে ইসরায়েলকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আর কখনো ইরানের স্বার্থে আঘাত করলে তার জবাব হবে ভয়াবহ এবং চূড়ান্ত। ইসরায়েলের উপর হামলা প্রসঙ্গে আল হিন্দি বলেন, ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে। আমেরিকা নিজেই সমস্যা এবং চ্যালেঞ্জের মুখে এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা ইসরায়েলে নেই। সেক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আবারও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলার 3 দিন পর এবার লেবানন থেকে দেশটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বুধবার বলা হয়েছে, লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলকে লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার ঘটনায় ইসরায়েলের উত্তর অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর আগে গত 13 এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে কত ডলার গেল যুক্তরাষ্ট্রের? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং বাণিজ্যিক জাহাজের উপর 130টিরও বেশি হামলা ঠেকাতে গত 6 মাসে প্রায় 100 কোটি ডলারের অস্ত্র ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সিনেটে অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টেরো এই কথা বলেন। এদিকে অস্ত্রের ঘাটতি পূরণের সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাশ করতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ডেল টোরো বলেন, 6 মাস ধরে আমরা মূলত মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের উপর 130টি সরাসরি হামলা প্রতিহত করেছে। হামলা ঠেকাতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেল আরও বলেন, বর্তমানে আরও 100 কোটি ডলারের অস্ত্র ব্যবহারের শেষ দিকে রয়েছে। এক পর্যায়ে এই অস্ত্রের মজুত আমাদের আবার গড়ে তুলতে হবে। অস্ত্রের ঘাটতি পূরণে সক্ষম হতে এবং 6.5 মাস ধরে আমরা যে ধরনের আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়ে আসছি তা অব্যাহত রাখতে সম্পূরক হিসাবে সরবরাহ করা $200 বিলিয়ন বেশি অর্থ আমাদের নৌবাহিনী ও মেরিন কোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।